রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সাম্প্রতিক এই বিক্ষোভ ও উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা আপাত দৃষ্টিতে একটি বিচ্ছিন্ন ও স্বল্পস্থায়ী ঘটনা মনে হলেও প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস, জাতিগত ও ধর্মীয় পরিচয় রাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা ভাবনা, প্রবাসী রাজনৈতিক সক্রিয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক দ্বন্দ্বের একটি ঘনীভূত বহিঃপ্রকাশ। এই ঘটনায় প্রো খালিস্তান শিখ কর্মী ও হিন্দু প্রতিবাদকারীদের মুখোমুখি অবস্থান কেবল দুটি সম্প্রদায়ের তাৎক্ষণিক বিরোধ নয়, বরং এটি এমন এক দীর্ঘ প্রতিক্রিয়ার ফল যার শেকড় ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান বিভক্তির সময় থেকে আজ পর্যন্ত বিস্তৃত। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে, যা এমনিতেই একটি সংবেদনশীল বিষয়, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং সংখ্যালঘু অধিকার এই তিনটি প্রশ্ন এখানে পরস্পরের সঙ্গে জড়িত। তবে এই বিক্ষোভে খালিস্তানপন্থী শিখ কর্মীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে হিন্দু প্রতিবাদকারীদের সংঘর্ষ বিষয়টিকে একটি নতুন মাত্রা দেয়, যা দেখায় কিভাবে এক দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতিগত আন্দোলন অন্য দেশের কূটনৈতিক মিশনের সামনে এসে প্রতিফলিত হতে পারে। খালিস্তান আন্দোলনের ঐতিহাসিক পটভূমি বোঝা ছাড়া এই ঘটনা পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় পাঞ্জাব প্রদেশ দ্বিখণ্ডিত হলেও শিখদের জন্য আলাদা কোনো রাষ্ট্র গঠিত হয়নি। বহু শিখের মধ্যে তখন থেকেই একটি গভীর বঞ্চনার অনুভূতি জন্ম নেয়, যা পরবর্তী দশকগুলোতে রাজনৈতিক দাবিতে রূপ নেয়। ১৯৮০-এর দশকে এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে এবং অপারেশন ব্লু স্টার, স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান ও ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ভারতীয় রাষ্ট্র ও শিখ জনগোষ্ঠীর সম্পর্ককে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। ভারতীয় রাষ্ট্র খালিস্তান আন্দোলনকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর দমন নীতির পথ বেছে নেয়, কিন্তু সেই দমনপীড়নের মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠে আসে, যা শিখ সমাজের একটি অংশকে আরও বিচ্ছিন্ন এবং র্যাডিক্যাল করে তোলে। সময়ের সঙ্গে ভারতের ভেতরে খালিস্তান আন্দোলনের প্রভাব কমে এলেও প্রবাসী শিখদের মধ্যে এটি নতুন করে শক্তি সঞ্চয় করে, বিশেষ করে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার সুযোগ তুলনামূলক বেশি। লন্ডন এই প্রবাসী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের সূত্রে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর বড় অংশ এখানে বসবাস করে এবং তারা কেবল অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও সক্রিয়। খালিস্তান আন্দোলনের বর্তমান নেতৃত্ব ও প্রচারের বড় অংশই এই প্রবাসী শিখদের হাত ধরে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হাইকমিশনের সামনে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা পরমজিৎ সিং পাম্পা তারই একটি উদাহরণ। ভারত তাকে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করলেও যুক্তরাজ্যে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা নেই। এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতির একটি মৌলিক দ্বন্দ্ব তুলে ধরে। একটি রাষ্ট্রের চোখে যে ব্যক্তি সন্ত্রাসী, অন্য রাষ্ট্রের চোখে তিনি রাজনৈতিক কর্মী বা মত প্রকাশের অধিকার প্রাপ্ত একজন নাগরিক। যুক্তরাজ্য সাধারণত রাজনৈতিক আশ্রয় ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে উদার নীতি অনুসরণ করে, ফলে ভারতের একাধিক প্রত্যর্পণ অনুরোধ সত্ত্বেও পাম্মার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এটি ভারত যুক্তরাজ্য সম্পর্কের একটি নীরব ও স্থায়ী টানাপোড়েন সৃষ্টি করেছে। এই ঘটনার অন্য পক্ষের হিন্দু প্রতিবাদকারীরা মূলত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন। তবে খালিস্তানপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও বটে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান প্রবাসী হিন্দুদের মধ্যেও একটি শক্তিশালী রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছে। তারা খালিস্তান আন্দোলনকে সরাসরি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেন এবং এই মনোভাব থেকেই প্রবাসী রাজপথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই পুরো প্রেক্ষাপটে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। ২০২৩ সালে জুনে কানাডার
ভাঙ্কুভারে নির্ঝরকে গুলি করে হত্যা করা হয় এবং কানাডার সরকার প্রকাশ্যে অভিযোগ করে যে এই হত্যাকাণ্ডে ভারতীয় রাষ্ট্রীয় এজেন্টদের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এই অভিযোগ ভারত কানাডার সম্পর্কে নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, ভারত কি তার সমালোচক ও বিচ্ছিন্নতাবাদীদের বিদেশের মাটিতে টার্গেট করছে? এই প্রশ্ন আরও গভীর হয় যখন যুক্তরাষ্ট্রের গুরুপত সিং পান্নুনকে হত্যার একটি ষড়যন্ত্রেও ভেস্তে দেওয়ার কথা প্রকাশ পায় এবং মার্কিন বিচার বিভাগ একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুতর বার্তা দেয় যে এমনকি মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো রাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার অজুহাতে অন্য দেশের ভূখণ্ডে হত্যাকাণ্ড বা ষড়যন্ত্র চালাতে পারে না। তবে বাস্তবে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় এই সীমারেখা লঙ্ঘন করে, যা বৈশ্বিক আইনি ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে। এইসব ঘটনার ভেতর দিয়ে বাংলাদেশেও এক ধরনের পরোক্ষ চাপ পড়ে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনা এবং ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন তাদের কূটনৈতিক মিশনের সামনে এসে সংঘর্ষে রূপ নিচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ তাদের একদিকে সংখ্যালঘু অধিকার রক্ষার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হয়, অন্যদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া এড়াতে হয়। যুক্তরাজ্যের জন্য এই ঘটনা একটি সতর্ক সংকেত, কারণ প্রবাসী রাজনীতি যত বেশি তীব্র হবে তত বেশি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের সংঘর্ষ সামাল দিতে হবে এবং একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সব মিলিয়ে লন্ডনের এই সংঘর্ষ একটি প্রতীকী ঘটনা, যা দেখায় যে আধুনিক বিশ্বের সংখ্যা তার কেবল ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। ইতিহাসের অসমাপ্ত অধ্যায়, জাতিগত পরিচয়ের রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ আজও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এই সংঘর্ষ হয়তো স্বল্পস্থায়ী ছিল, কিন্তু এর প্রতিধ্বনি দক্ষিণ এশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত, প্রবাসী রাজপথ থেকে কূটনৈতিক দর কষাকষির টেবিল পর্যন্ত দীর্ঘদিন ধরে অনুভূত হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে হাসপাতালের সামনে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ ও সংগ্রামের এক মহাকাব্য। ১৯৪৫ সালে জন্ম নেওয়া এই মহীয়সী নারী দীর্ঘ সময় পর্দার অন্তরালে থেকে ঘর সামলেছেন, কিন্তু ১৯৮১ সালে এক অভ্যুত্থানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর দলের চরম ক্রান্তিকালে তিনি রাজনীতিতে অভিষিক্ত হন। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর থেকে আমৃত্যু তিনি এই পদে আসীন ছিলেন। ৮০-র দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনে তিনি রাজপথের প্রধান সেনাপতির ভূমিকা পালন করেন। আপোষ না করার চারিত্রিক দৃঢ়তার কারণে তিনি জনমানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালের ঐতিহাসিক নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলেই দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বিগত ১.৫ দশকে বেগম খালেদা জিয়াকে কঠিন সময় পার করতে হয়েছে। ব্যক্তিগত শোক, কারাবরণ এবং শারীরিক অসুস্থতা কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ২০১৮ সাল থেকে কারাবন্দী থাকার পর করোনা মহামারীর সময় শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে তিনি গুলশানের নিজ বাসভবন ফিরোজায় অবস্থান করছিলেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও হৃদরোগ সহ বহুমুখী শারীরিক সমস্যায় ভুগলেও তার মনোবল ছিল অটুট। তার ইন্তেকালে রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল কেবল একটি রাজনৈতিক দলের ক্ষতি নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের এক বড় আশ্রয়ের প্রস্থান।
তার দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং জনগণের অধিকার আদায়ের লড়াই আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের রাজনীতিতে যে শূন্যতা তিনি রেখে গেলেন তা অপূরণীয়। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার তার জানাজার দিনে সাধারণ ছুটি থাকবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কোনো বাহ্যিক নিয়ন্ত্রণ বা অনুমোদনের ধার ধারে না উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সোমবার এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের এমন দাঁতভাঙা জবাব দেওয়া হবে যা হামলাকারীদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলী শামখানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তি অপ্রতিরোধ এবং এর জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। যে কোনো হামলার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে যা পরিকল্পনাকারীদের হিসাব নিকাশ ও প্রত্যাশার বাইরে চলে যেতে পারে। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ডক্ট্রিন অনুযায়ী কোনো হুমকি কার্যকর হওয়ার আগে তার পাল্টা জবাবের কৌশল আগে থেকেই নির্ধারিত থাকে। শামখানির এই মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি শুনছি ইরান আবারও পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। যদি তারা তা করে তবে আমাদের তাদের রুখে দিতে হবে। আমরা তাদের উপর চরম আঘাত হানব। ইসরায়েলের সম্ভাব্য হামলাকে ওয়াশিংটন সমর্থন করবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তেহরান যদি ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখে তবে তাতে মার্কিন সমর্থন থাকবে, আর পারমাণবিক কার্যক্রম শুরু করলে যুক্তরাষ্ট্র সরাসরি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সম্ভাব্য হামলার পাল্টায় ইরানি নেতৃত্বের কঠোর অবস্থান কেবল কথায় নয়, সামরিক মহড়াতেও স্পষ্ট হয়েছে। 27 ডিসেম্বর তেহরান প্রদেশ জুড়ে বাইতুল মুকাদ্দাস নামে একটি বড় মাপের সামরিক মহড়া শেষ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীর থারাল্লা ঘাটির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন নাজাত বলেন, এই মহড়ার উদ্দেশ্য ছিল ভূমি, আকাশ ও গোয়েন্দা ইউনিটের মধ্যে দ্রুত মোতায়েন ও সমন্বয় পরীক্ষা করা। যে কোনো হুমকির বিরুদ্ধে আইআরজিসি চূড়ান্ত ও কঠোর জবাব দিতে প্রস্তুত বলে তিনি সতর্ক করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক ঘোষণায় বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাত এখন আর কেবল রাজনৈতিক বিরোধে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি আদর্শিক ও সামরিক লড়াইয়ে রূপ নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস তাদের প্রধান মুখপাত্র আবু ওবায়দা সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করেছে। সোমবার এক ভিডিও বার্তার মাধ্যমে ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের উদ্দেশ্যে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ভিডিও বার্তায় জানানো হয়, অত্যন্ত কঠিন সময়ে আল কাসাম ব্রিগেডসের নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও মোজাহিদ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। শহীদদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আল সিনওয়ার আবু ইব্রাহিম, তিনি আল কাসামের প্রধান স্টাফ কমান্ডার, এবং শহীদ মোহাম্মদ আল দাইফের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শহীদদের মধ্যে রয়েছেন আবু উবাইদা, 2004 সাল থেকে আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মুখ। তার প্রকৃত নাম হুদাইফা সামির আবদুল্লাহ আল খালুদ। নিহত হয়েছেন মোহাম্মদ শাবানা আবু আনাস, তিনি রাফা ব্রিগেডের কমান্ডারের দায়িত্বে ছিলেন। এ তালিকায় আছে হাকম আল ইশা আবু উমরের নাম। গাজা, লেবানন ও সিরিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক ময়দানে ফিলিস্তিনি জিহাদের সমন্বয়ক হিসেবে কাজ করতেন তিনি। শহীদদের তালিকায় সর্বশেষ নাম শাইখ রায়েত সাদ আবু মুয়াজ। তিনি আল কাসামের সামরিক উৎপাদন বিভাগের প্রধান এবং সাবেক অপারেশন বিভাগের প্রধান। আল কাসাম বার্তায় উল্লেখ করেছে, বীর মুজাহিদ ও নেতাদের এই আত্মত্যাগ প্রতিরোধের পথকে আরও শক্তিশালী করবে। তারা অত্যন্ত গর্ব ও অহংকারের সঙ্গে এই নেতাদের বিদায় জানাচ্ছেন। বিবৃতিতে জানানো হয়, শহীদদের রক্ত ফিলিস্তিন মুক্তির লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 30 অগস্ট গাজায় বিমান হামলায় আবু উবাইদা নিহত হন বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ওই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করলেও আবু উবাইদার মৃত্যুর বিষয়ে নিশ্চিত ছিলেন না। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার হামাস আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করল। 2004 সাল থেকে আবু উবাইদা ছদ্মনামে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হুদাইফা আল খালুদ। 2006 সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিদকে অপহরণের ঘোষণার পর তিনি প্রথম আলোচনায় আসেন।
সামরিক পোশাক ও লাল কেফায়া পরা তার ভিডিও বার্তাগুলো গাজা এবং সমগ্র আরব বিশ্বে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান আলোচনার অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য অত্যন্ত স্বল্প সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে তাদেরকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা হামাস এবং তাদের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছি। তাদের অস্ত্র সমর্পণের জন্য খুব অল্প সময় দেওয়া হবে এবং আমরা দেখব ফলাফল কি হয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রক্রিয়াটি তদারকি করবেন স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তারা চুক্তি অনুযায়ী নিরস্ত্রীকরণ না করে তবে এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। পশ্চিম তীর ইস্যুতে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সব বিষয়ে একমত নয়। তিনি বলেন, আমি বলবো না যে পশ্চিম তীর নিয়ে আমরা 100% একমত, তবে খুব দ্রুতই এর একটি সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, গাজার শান্তি পরিকল্পনার শর্তগুলো ইসরায়েল পুরোপুরি মেনে চলছে। তিনি বলেন, ইসরায়েল কি করছে তা নিয়ে আমি চিন্তিত নই। ইসরায়েল এই পরিকল্পনা 100% বাস্তবায়ন করেছে। তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। গাজা যুদ্ধবিরতি উদ্যোগ ঘোষণার পর থেকেই ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় বাফার ফোর্স বা মধ্যস্থতাকারী বাহিনী হিসেবে তুরস্কের সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর পূর্ববর্তী ঘোর আপত্তির পরও ট্রাম্প এই বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন। সোমবার সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যকার তিক্ত সম্পর্ক ও সমরাস্ত্র বিক্রি নিয়ে ট্রাম্প বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। গাজায় তুর্কি সেনা মোতায়েন করা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি চাই এমনটা ঘটুক। তবে একজন সাংবাদিক যখন মনে করিয়ে দেন যে এরদোয়ান এর আগে নেতানিয়াহুকে আডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন, তখন ট্রাম্প পরিস্থিতি সামাল দিয়ে বলেন, এরদোয়ান আমার খুব ভালো বন্ধু এবং আমি তাকে সম্মান করি। নেতানিয়াহু ও তাকে সম্মান করেন। তাদের মধ্যে কোনো সমস্যা হবে না। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তুর্কি সাংবাদিকরা তুরস্কের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত F-35 ফাইটার জেট বিক্রির বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে এখন বেশ গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে কৌশলে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বিবিসি সহ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। ভারতপন্থী পক্ষপাতদুষ্ট বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রচার করতে গিয়ে বড় করে দেখিয়েছে তাকে দুর্নীতির দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনাকে। এমনকি কাতারের আল জাজিরাও শুরুতে করেছে একই অপকর্ম। এর মাধ্যমে এসব গণমাধ্যম খালেদা জিয়াকে একজন দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সবচেয়ে ন্যাক্কারজনকভাবে প্রচার করেছে ভারতপন্থী বিবিসি ইংরেজি অনলাইন। খুবই ছোট এ খবরে খালেদা জিয়ার মৃত্যুর খবরের পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘটনাবলী এবং বাংলাদেশে তার অবদানের কোনো কিছু উল্লেখ নেই। কেবল উল্লেখ আছে তাকে দুর্নীতির কারণে 5 বছর সাজা দেওয়ার হয়েছে এই ঘটনা। কিন্তু তাকে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো বিচারে হাস্যকর দুর্নীতির অভিযোগে পতিত মাফিয়া হাসিনা সরকারের অনুগত আদালত সাজা দিয়েছিল, এ বিষয়ে একটি কথাও উল্লেখ নেই। বিবিসি আরও লিখেছে, খালেদার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সাথে দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগের কারণে। মঙ্গলবার সকাল 8টায় বিবিসি ইংরেজি অনলাইনে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে মাত্র 175 শব্দের মধ্যে ছোট একটা খবর পরিবেশন করে। এ খবরে খালেদা জিয়ার মৃত্যু এবং দুর্নীতির কারণে তার সাজার ঘটনা ছাড়া খালেদা জিয়া সম্পর্কে আর কোনো তথ্য নেই। বাংলাদেশে গণতন্ত্রের জন্য তার দীর্ঘ যুদ্ধ এবং দেশ ও দেশের মানুষের প্রতি তার অগাধ ও অকৃত্রিম ভালোবাসার কারণে দেশ ত্যাগ না করা সহ তার ইতিবাচক কোনো দিকে বিবিসি তুলে ধরেনি তাদের প্রতিবেদনে। এমনকি দেশের সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা তুলে নিয়েছে। এ বিষয়েও কোনো কথা উল্লেখ নেই অনেক গণমাধ্যমের বিভিন্ন খবরে। কাতার ভিত্তিক আল জাজিরা খবরে প্রথমে খালেদা জিয়ার মৃত্যুর খবর তুলে ধরার পর তার সম্পর্কে প্রথম যে তথ্য উল্লেখ করেছে তা হল 2018 সালে দুর্নীতির কারণে তার 5 বছরের সাজা হয়েছিল। জাহিনা রশিদ ও বিভিন্ন এজেন্সির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল জাজিরার খবরে লেখা হয়েছে, শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার এ সাজা হয় এবং তাকে বিদেশে চিকিৎসা গ্রহণেও বাধা আরোপ করা হয়। শেখ হাসিনা পতনের পর গত বছর তিনি মুক্তি পান। খালেদা জিয়া সম্পর্কে আল জাজিরারও প্রথম প্রকাশিত সংবাদ মাত্র 283 শব্দের মধ্যে।
এবং তাতেও তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তার আপোষহীন যুদ্ধ সম্পর্কে কোনো তথ্যই তুলে ধরেনি। আল জাজিরার খবরেও বিবিসির মতো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে দুর্নীতির কারণে তার সাজা হওয়া এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দেশে ফেরা ও রাজনীতি শুরু করার ঘটনা। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা যে একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক সাজানো বিচার ছিল, এ বিষয়ে একটি শব্দ উল্লেখ করেনি আল জাজিরা। তবে পরবর্তীতে আল জাজিরা জাহিনা রশিদের রিপোর্ট সংশোধন করে উল্লেখ করেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছিল তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টার অংশ। এছাড়া আল জাজিরা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার উপর বিস্তারিত আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে আল জাজিরার জাহিনা রশিদের নামে প্রথমে যে রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা, তাতে দেশে বিদেশে থাকা বাংলাদেশের অনেক সচেতন মানুষ তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। তারা আল জাজিরার কাছ থেকে এ ধরনের পক্ষপাতদুষ্ট অপরিপক্ব রিপোর্ট আশা করেননি। তবে অনেক সংবাদ মাধ্যম খালেদার সাজার ঘটনা উল্লেখের সাথে সাথেই তার বরাতে লিখেছে এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করেছে জার্মানির ডয়চে ভেলে। ডয়চে ভেলে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা ভোগের বিষয়টি উল্লেখ করেছে, তবে পাশাপাশি তারা উল্লেখ করেছে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মামলা। সিএনএন এর রিপোর্টেও উল্লেখ করেছে এটি ছিল রাজনৈতিক মামলা। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দুর্নীতির কারণে তার সাজার বিষয়টি উল্লেখ করেছে এবং পাশাপাশি এও বলেছে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক একটি মামলা। ব্রিটেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস খুবই পক্ষপাতদুষ্ট এবং খুবই ভারতপন্থী একটি সংবাদ সংস্থা। বিবিসির এশিয়া ও দক্ষিণ এশিয়া বিষয়ক সাংবাদিকদের মধ্যে রয়েছে ভারতীয়দের প্রাধান্য। বিশেষ করে বিবিসিতে বাংলাদেশ বিষয়ে প্রায়ই আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিশ্লেষণধর্মী নানা ধরনের একপেশে রিপোর্ট লেখেন আনবারাসন অ্যাথিরঞ্জন নামের একজন তথাকথিত সাংবাদিক। প্রায় প্রতিদিনই ভারতের খুঁটিনাটি অনেক বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বিবিসি, কিন্তু আন্তর্জাতিক অনেক বড় বড় ঘটনার খবর থাকে না বিবিসি ইংরেজি মাধ্যম অনলাইনে। বাংলাদেশ বিষয়ক তাদের প্রায় খবরই হয়ে থাকে পক্ষপাতদুষ্ট এবং নেতিবাচক। এনডিটিভি সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বড় আকারে তুলে ধরেছে দুর্নীতি মামলায় তার সাজা হওয়ার বিষয়টি, কিন্তু এটি যে ছিল একটি সাজানো মিথ্যা মামলা ও সাজানো রায়, সেটি তারা তুলে ধরেনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুই নারী 1990 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের ভূমিকায় ছিলেন, কিন্তু পক্ষপাতদুষ্ট গণমাধ্যম এটা লেখেনি যে শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, তিনি আজ গণরোষে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যাকে দুর্নীতির অভিযোগে সাজা দিয়েছিল তিনি আজ দেশের গণমানুষের ভালোবাসায় সিক্ত। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পরিবেশনের মাধ্যমে আরেকবার সামনে আসলো প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী মুসলিম নেতৃবৃন্দ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের হীন মানসিকতা ও নোংরামির চিত্র। তুরস্ক থেকে $3 বিলিয়ন ব্যয়ে 30টি হুরজেট প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি করেছে স্পেন। সোমবার তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হালুক গর্গুন বলেন, এটি তুরস্কের প্রশিক্ষণ বিমান রপ্তানির ক্ষেত্রে একটি মাইলফলক। তুরস্ক মাত্র 2017 সালে হুরজেট নামক প্রশিক্ষণ বিমান নির্মাণ কর্মসূচি শুরু করে। 2023 সালে প্রথম আকাশে উড়ে এটি। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে এই বিমান বিক্রির অনেক অর্ডার পেয়েছে দেশটি। তুরস্কের হুরজেট একটি সিঙ্গেল ইঞ্জিন ট্যান্ডেম সিট সুপারসনিক প্রশিক্ষণ বিমান। এটি একটি হালকা কমব্যাট ফাইটার জেট। এর নির্মাতা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। 2026 সালে এটি সার্ভিসে প্রবেশ করবে, কিন্তু তার আগেই বিভিন্ন দেশ থেকে তুরস্ক পাচ্ছে এই বিমান কেনার ক্রয়াদেশ। যুক্তরাষ্ট্র নেভিও 145টি হুরজেট প্রশিক্ষণ বিমান কিনতে যাচ্ছে। ভারতের স্বাধীন খালিস্তানপন্থী শিখ নেতা গুরবান্ত সিং পান্নুন ওসমান হাদির হত্যাকারীর মাথার জন্য 55 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি বলেছেন, হাদির হত্যাকারীকে যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তাকে 55 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গুরবান্ত সিং পান্নুন তার জাস্টিস ফর শিখ সংগঠনের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করেছে। এর আগে গত 27 ডিসেম্বর হাদি হত্যার প্রতিবাদে গুরবান্ত সিং এর আহ্বানে বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটেন, কানাডা সহ বিশ্বের 7টি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের আয়োজন করে। গুরবান্ত সিং পান্নুন বিভিন্ন দেশের এসব দূতাবাসকে ভারতের গোয়েন্দা ঘাঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ভারত বিরোধী অগ্নিঝরা তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে ভারতের গোয়েন্দা সংস্থারা। এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস নামক গোয়েন্দা ঘাঁটির প্রধান প্রণয় ভার্মার নির্দেশে। গুরবান্ত সিং পান্নুন ভারতের পাঞ্জাব রাজ্য নিয়ে শিখদের জন্য স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম একজন নেতা।
হাদির পক্ষে শিখ নেতার অবস্থানে বাংলাদেশের তরুণরা খুবই উজ্জীবিত বর্তমানে শিখ নেতার বিষয়। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাদির হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নভগোরড অঞ্চলে পুতিনের একটি প্রাসাদে 91টি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে প্রতিটি হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পরপরই পুতিন টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ বিষয়ে ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, পুতিন আমাকে আজ সকালে ফোন করেছেন। তিনি বলেছেন তিনি আক্রান্ত। ট্রাম্প বলেন, জেলেনস্কির এটা করা মোটেই ঠিক হয়নি। খুবই খারাপ একটি কাজ করেছে সে। জেলেনস্কি অনেক আগে আমার কাছে টোমাহক ক্রুজ মিসাইল চেয়েছিল, না দিয়ে ভালোই করেছে। এবার তোমরা টোমাহকের কথা একেবারেই ভুলে যাও। ট্রাম্প বলেন, পুতিনের বাসভবনে হামলার ঘটনায় আমি মর্মাহত। আমরা যখন ইউক্রেনের শান্তির লক্ষ্যে বহু পক্ষ মিলে নিরলস কাজ করছি, তখন এ ধরনের হামলা মোটেই সঠিক কাজ নয়। রাশিয়ার নভগোরদ অঞ্চল বেলারুশের উত্তরে অবস্থিত এবং ইউক্রেন থেকে দূরত্ব 2000 কিলোমিটারের অধিক। তাইওয়ান ঘিরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে চীন। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিচ্ছে দেশটির নৌ, বিমান, স্থলবাহিনী এবং রকেট ফোর্স। যুক্তরাষ্ট্র চলতি মাসে তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর জবাবে চীন আয়োজন করেছে মহড়া। তাইওয়ানকে যে কোনো ধরনের স্বাধীনতাপন্থী কর্মকাণ্ড থেকে বিরত রাখা এই মহড়ার লক্ষ্য। মহড়ায় তাইওয়ান ঘিরে চলেছে লাইভ ফায়ারিং। তাইওয়ান ঘিরে চীনা এই মহড়া বিষয়ে সোমবার ট্রাম্প বলেন, এতে আমি মোটেও চিন্তিত নই। শি জিনপিং এর সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং তিনি আমাকে এ বিষয়ে কিছুই জানাননি। তবে আমি এই মহড়া দেখেছি এবং এ নিয়ে আমি চিন্তিত নই, কারণ চীন 20 বছর ধরে তাইওয়ান ঘিরে এ ধরনের মহড়া চালিয়ে আসছে। সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ইঞ্জিন বোটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। এতে নিহত হয়েছে কমপক্ষে 2 জন। যুক্তরাষ্ট্র আর্মির সাউদার্ন কমান্ড এ হামলা চালিয়েছে বলে প্রকাশ করেছে এক বিবৃতিতে। হামলার শিকার নৌকায় মাদক পাচার হচ্ছিল বলে জানানো হয়েছে বিবৃতিতে। ভেনেজুয়েলা উপকূলের একটি বন্দরে 1 মাস আগে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চলমান দ্বন্দ্বে এটি ছিল ভেনেজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেট হামলা। সোমবার ডোনাল্ড ট্রাম্প এ হামলার কথা প্রকাশ্যে আনেন। আজ এখানে শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।